এবার আমরা আমাদের ইতিমধ্যে জ্যোতিষ বিশারদ ক্লাস শেষ হয়েছে। এবার আমরা জ্যোতিষ শাস্ত্রী ক্লাসের দিকে যাব। জ্যোতিষ বিশারদ ক্লাসে আমরা মোটামুটি বিশারদ হওয়ার উপযুক্ত জ্ঞান অর্জন করেছি। একটা চার্ট দেখে আমরা বেসিক প্রেডিকশন করতে পারছি। ডিটেল প্রেডিকশনে যেতে না পারলেও আমরা বেসিক প্রেডিকশনে মোটামুটি যেতে পারছি। এবার আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জেগে উঠেছে। যে একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে যমজ বাচ্চা। যমজ বাচ্চা যদি আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয়, আজকেই এসেছিল, যমজ বাচ্চা যদি আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয়, তাহলে হচ্ছে গিয়ে কিভাবে আইডেন্টিফাই করব। তো আজকে যে কুণ্ডলিটা এসেছিল আমার কাছে নেই, এখন আমার কুণ্ডলিগুলো আহ আমার একজন অ্যাসিস্ট্যান্ট হয়েছে, সে রেডি করে পাঠায়। তো কুণ্ডলিগুলো আমার কাছে নেই এক্ষুনি এক্ষুনি। তো আমি সেখানে লগ্ন দুজনেরই হচ্ছে তুলা, কিন্তু আমাদের একটা ডিফারেন্ট ক্যালকুলেশন মেথড আছে, আপনারা শিখবেন এবার। সেই মেথডে বেরোলো যে দুজনের মধ্যে একজনের অ্যাক্টিভ লগ্ন হচ্ছে বৃষ, আর একজনের অ্যাক্টিভ লগ্ন হচ্ছে মিথুন। যার লগ্ন হচ্ছে গিয়ে বৃষ, তার চার্টটা দেখে বোঝা যাচ্ছে যে এই ছেলেটার একটা ইউরিনারি ট্র্যাকে প্রবলেম হতে পারে। তো আমি আর কি ভেবেছিলাম যে এখন বাচ্চাদের একটা ডিজিজ হয়, তার নাম হচ্ছে ফাইমোসিস, তাই ইউরিনে ইনফেকশন হয়ে যায়, তো একটা ছোট্ট 5 মিনিটের অপারেশন করতে হয়। তো উনি বললেন যে না, বাচ্চাটার হচ্ছে ইউরিনারি ট্র্যাকে ইতিমধ্যেই অপারেশন হয়েছে, এবং ওর যে মূত্রনালী, তার মধ্যে একটা ওই পলিপ টাইপের হয়েছিল, একটা ছোট টিউমার টাইপের, এবং টিউমার টাইপের হওয়ার জন্য ইউরিনের ব্যাকওয়ার্ড মোশন হচ্ছিল, এবং এই ইউরিনের ব্যাকওয়ার্ড মোশনে একটা কিডনি টোটালি ড্যামেজ হয়ে গিয়েছে। তো একটা কিডনি টোটালি ড্যামেজ হয়ে যায়। 1 সেকেন্ডে আসছি। ওরা এমন উৎপাত শুরু করবে। তো এই একটা প্রেডিকশন, এইটা হচ্ছে কি একদম মানে মাইন্ড ব্লোয়িং প্রেডিকশন। একটা প্রেডিকশন ঠিকঠাক হওয়ার পরে আর কিছু আমি বিশেষ বলিনি, ওনারাই সব বললেন টললেন, আমি শুনলাম। 2-4টে প্রশ্ন যা ওরা করলেন, সেই প্রশ্নগুলো টুকটাক উত্তর দিলাম। এই পর্যন্তই। তো এবার এর জন্য আমাদের দরকার হচ্ছে D60 কুণ্ডলী। তো D60 কুণ্ডলী আমরা এবার বানানো শিখবো, কিভাবে D60 কুণ্ডলী বানাতে হয় বা কিভাবে তার প্রেডিকশন করতে হয়, সেগুলো আমরা এবার আস্তে আস্তে শিখবো। তো এবং প্রত্যেকটা বিষয়কে কিভাবে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে হয়, ইভেন্টকে কি করে ক্যালকুলেট করতে হয়, গোচরকে কিভাবে কাজে লাগাতে হয়, এই বিষয়গুলোকে আমরা দেখবার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বর্গকুণ্ডলী। ইতিমধ্যে আমাদের অল্প বিস্তর গণিত সম্পর্কে আইডিয়া হয়েছে। গণিত সম্পর্কে আইডিয়া বলতে প্রথমেই যে বিষয়টা, সেটা হচ্ছে লগ্ন। লগ্নের একটা মোটামুটি ক্যালকুলেশন আমরা বুঝেছি। লগ্ন ক্যালকুলেট করবার জন্য আমাদের টেবিল অফ অ্যাসেন্ডেন্ট বলে একটা বই আছে, সেটা ব্যবহার করতে হয়। যদি আপনারা কেউ লগ্ন ক্যালকুলেশন শিখতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে টেবিল অফ অ্যাসেন্ডেন্টস কিনতে হবে। ওখানে বলে দেওয়া রয়েছে কোন দিন কোন জায়গায় কোন লগ্ন হবে, এবং তার সঙ্গে কিছু কারেকশন সিস্টেম আছে, সেগুলো ওখানে লগ টেবিল দেখে করতে হয়, বাট আপনারা নিজেরাও খাতা দেখে ক্যালকুলেট করে করতে পারবেন। সেই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। অষ্টবর্গ ডিচার্টস। তাহলে এবার আমরা শুরু করি ডিচার্টস, অর্থাৎ আহ, বর্গ চার্ট বা হচ্ছে গিয়ে বর্গ কুণ্ডলী,
এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু চর্চা শুরু করি। তার জন্য আমাদের একটা পিপিটি প্রেজেন্টেশন আছে, সেই পিপিটি প্রেজেন্টেশনটা আমি একটু খুলে নিই, তারপরে শেয়ার করছি। আমার কম্পিউটারটা একটু বৃদ্ধ হয়ে পড়েছে, তার জন্য তার কাজকর্ম করতে একটু ডিলে হয়ে যায়। যাই হোক, নতুন কিনুন স্যার একটা। হ্যাঁ নতুন আমার একটা আছে, সেটা খুব জবরদস্ত, কিন্তু সেটা আবার মানে এটাকে তো আমি ডেস্কটপের মতো ইউজ করি। দেখুন শেয়ার হয়েছে। এবার আমার কি করতে হবে? হ্যাঁ দেখুন, শেয়ার দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। আচ্ছা, এবার দেখুন, এবার পুরো স্ক্রিনটা এসছে। এসেছে। তো এই বর্গকুণ্ডলীর মধ্যে আমাদের 16টা বর্গকুণ্ডলী নিয়ে চর্চা করতে হয়। মহর্ষি পরাশর তিনি ষোড়শ বর্গকুণ্ডলীর বিষয় বলেছেন। আপনাদের মাইক্রোফোনগুলো একটু মিউট রাখতে হবে। এই বর্গকুণ্ডলীর মধ্যে কখনো তিনি ষড়বর্গ, কখনো তিনি দশবর্গ, কখনো তিনি ষোড়শ বর্গ এরকম ভাগ করেছেন। তো ষড়বর্গ মানে 6টা বর্গকুণ্ডলী, তার মধ্যে রয়েছে মূল কুণ্ডলী মানে মূল জন্মকুণ্ডলী। মাইক্রোফোন সবার অফ করতে হবে, মাইক্রোফোন অফ করতে হবে, মিউট। মূল রাশিচক্র মানে হচ্ছে যেটাকে আমরা জন্ম কুণ্ডলী বলি, এটা হচ্ছে সমস্ত বর্গকুণ্ডলীর উৎস। দ্বিতীয় হচ্ছে হোরা কুণ্ডলী। হোরা শব্দটা হচ্ছে অহোরাত্র। অহোরাত্র মানে হচ্ছে দিবা রাত্র, দিন রাত, এটাকে কেউ দ্বি অংশ কুণ্ডলী বলে থাকেন, হোরা কুণ্ডলী। তারপরে রয়েছে দ্রেক্কান কুণ্ডলী বা ত্রি অংশ কুণ্ডলী। ত্রিঅংশ কুণ্ডলী সেটা হচ্ছে D3 কুণ্ডলী আমরা বলি। তারপরে হচ্ছে চতুর্থাংশ কুণ্ডলী বা তুর্যাংশ কুণ্ডলী বা পদাংশ কুণ্ডলী। পদাংশ কুণ্ডলী বলার কারণ হচ্ছে নক্ষত্রের 4টে ভাগ থাকে, প্রত্যেকটা নক্ষত্রের 4টে পা থাকে বা 4টে চরণ থাকে। নক্ষত্রের এই 4টে চরণের নামে এটাকে পদ অংশ কুণ্ডলী বলা হয়। এরপরে রয়েছে সপ্তাংশ কুণ্ডলী। সপ্তাংশ কুণ্ডলী হচ্ছে D7 চার্ট। তারপরে নবাংশ কুণ্ডলী মানে D9 চার্ট, একটা রাশিকে 9 ভাগ করে বানানো হয় নবাংশ কুণ্ডলী। দশাংশ কুণ্ডলী, একে কর্মাংশ কুণ্ডলীও বলা হয়। দ্বাদশাংশ কুণ্ডলী, ষোড়শ অংশ কুণ্ডলী বা কলাংশ কুণ্ডলী। এখানে দেখুন লেখা আছে কালাংশ কুণ্ডলী, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কালাংশ কুণ্ডলী নয়, ওটা হচ্ছে কলাংশ কুণ্ডলী। কলা মানে হচ্ছে চন্দ্রের যে 16টা কলা হয় না, চন্দ্রের 16 কলা বলা হয়। তো সেই 16টা কলা, সেইটার নামে এটার নাম হয়েছে কালাংশ কুণ্ডলী। বিংশাংশ কুণ্ডলীর আরেকটা নাম হচ্ছে উপাসনাংশ কুণ্ডলী। এরপরে রয়েছে চতুর্বিংশাংশ কুণ্ডলী। চতুর্বিংশাংশ মানে 24, এটা হচ্ছে D24। তারপর হচ্ছে সপ্তবিংশাংশ কুণ্ডলী বা ভ অংশ কুণ্ডলী। ভ শব্দটার অর্থ হচ্ছে এই ক্ষেত্রে নক্ষত্র। হ্যাঁ আপনারা জানবেন ভগৎ, ভগন, এরকম হচ্ছে গিয়ে
কথাবার্তা রয়েছে ভয়োগ, ভগান, এরকম বেশ কিছু কথা রয়েছে। তো অর্থ হচ্ছে নক্ষত্র। তাহলে এখানে সপ্তবিংশাংশের বা 27 অংশের আরেকটা নাম হচ্ছে নক্ষত্রাংশ কুণ্ডলী, কারণ নক্ষত্রের সংখ্যা হচ্ছে 27টা। এরপরে রয়েছে ত্রিংশাংশ কুণ্ডলী, এখান থেকে 30টা ভাগ করা হচ্ছে, মানে রাশিচক্রটাকে প্রত্যেকটা রাশিরকে 30 ভাগের একটা হিসেব করা হচ্ছে। তারপর হচ্ছে খ বেদাংশ কুণ্ডলী। খ বেদাংশ কুণ্ডলী হচ্ছে D40, মানে 40 ভাগের এক ভাগ, একটা রাশিকে 40 ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে অক্ষ বেদাংশ কুণ্ডলী, এটা হচ্ছে 45টা ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ষষ্ঠী অংশ কুণ্ডলী, এটা হচ্ছে 60 খানা ভাগ করা হচ্ছে। তাহলে কোন কুণ্ডলী থেকে আমরা কি বিচার করব? মূল রাশিচক্র, এখান থেকে আমরা সব বিচার করব। মানুষটা কেমন, যোগাযোগ কেমন, কথাবার্তা কেমন, চাকরি কেমন, প্রেম কেমন, ভালোবাসা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন, মাথা গরম হয় কিনা, হাতে টাকা পয়সা আসবে কিনা, এই সমস্ত আমরা বিচার করব মূল রাশিচক্র থেকে। সাধারণ আয়ু, চিন্তা ভাবনা, বিয়ের পরে হ্যাপি হবে কিনা, কেমন ভাবে বিয়ে হবে, হাতে টাকা পয়সা রাখতে পারবে কিনা, শেয়ার মার্কেটে ডেভেলপ করতে পারবে কিনা, ব্যবসায় কতটা পয়সা আর্ন করবে, এখন সময় কেমন যাচ্ছে, এই সবই আমরা বিচার করব মূল রাশিচক্র থেকে। এরপরে হোরা কুণ্ডলী। হোরা কুণ্ডলীর অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমরা সব শিখব। এটা মূলত সম্পদ বিচার করবার ক্ষেত্রে ব্যবহার করা হয়। টাকা পয়সা থাকবে কিনা, এটা হচ্ছে দ্বি অংশ কুণ্ডলী। টাকা পয়সা রাখতে পারবে কিনা, টাকা পয়সা কোন দিক থেকে আসবে, টাকা পয়সা কিভাবে ব্যবহার করবে, এই প্রত্যেকটা বিষয়, বা সম্পদ কতটা থাকবে, লোন নিতে পারবে কিনা, লোন আদৌ সাকসেসফুল হবে কিনা, তো এইগুলো এখান থেকে বিচার করা হয়। এখানে দিন আর রাতের হিসেব ডিগ্রির 15 ডিগ্রি 15 ডিগ্রি হিসেবে ভাঙা হয়। দিনের অধিপতি ধরা হয় সূর্যকে, আর রাতের অধিপতি ধরা হয় চন্দ্রকে। তাই সূর্যের হোরা আর চন্দ্রের হোরা, এই দুটোর মধ্যেই সব গ্রহ থাকে। সূর্যের হোরা হচ্ছে সিংহ রাশি, আর চন্দ্রের হোরা হচ্ছে কর্কট রাশি। তাই সূর্যের হোরা আর চন্দ্রের হোরার মধ্যেই সমস্ত গ্রহরা অবস্থান করে। এটা হলো পরাশরীয় হোরা কুণ্ডলী। এছাড়াও আমাদের সোমনাথ, সরি, বারাণসী হোরা রয়েছে, আমাদের লাভ মুন্ডক হোরা রয়েছে। তো এরকম বেশ কিছু হোরা প্রসেস আমরা শিখব। সবগুলোই মূলত সোর্স অফ আর্নিং, অর্থ ত্রিকোণের অবস্থা, টাকা পয়সা জমাতে পারবে কিনা, কোন দিক থেকে টাকা পয়সা পেতে পারে, টাকা পয়সা কতটা নষ্ট করবে, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করবে। এরপর হচ্ছে দ্রেক্কান কুণ্ডলী। দ্রেক্কান কুণ্ডলী বা ত্রিঅংশ কুণ্ডলী, এটা আমাদের থার্ড হাউসকে নির্দেশ করে। থার্ড হাউস মানে হচ্ছে আমার ভাই। অনেক সময় যমজ বাচ্চার বিচার দ্রেক্কান কুণ্ডলী থেকে করা হয়। প্রথম বাচ্চা, তার কুণ্ডলী, তারপরে হচ্ছে গিয়ে দ্রেক্কান কুণ্ডলীর তৃতীয় ভাব, সেই ভাবের যে লগ্ন, তাকে লগ্ন ধরে মূল জন্ম কুণ্ডলীর বিচার করা হয়। ব্যাপারটা কিরকম? দেখা গেল একজনের জন্ম কুণ্ডলীতে, কুণ্ডলী থেকে দ্রেক্কান কুণ্ডলী বানিয়ে দেখা গেল যে দ্রেক্কান লগ্ন, এটা হচ্ছে বৃষ। তাহলে বৃষর তৃতীয় ভাব মানে কর্কট, তাহলে দ্বিতীয় ভাইয়ের লগ্ন হবে কর্কট। তাহলে এই যমজের মধ্যে প্রথম ভাইয়ের যা লগ্ন টাইমে এসছে, দ্বিতীয় ভাইয়ের লগ্নটাকে কর্কট ধরে বিচার করতে হবে। এরকম একটা পদ্ধতি আমাদের চালু আছে। এগুলো হচ্ছে গিয়ে কোনো স্বীকৃত পদ্ধতি বা শাস্ত্রীয় পদ্ধতি, এরকম কিন্তু নয়। এই পদ্ধতিগুলো হচ্ছে বিভিন্ন পরবর্তী যুগের শাস্ত্রকার বা পরবর্তী যুগের গবেষণা যারা করেছেন, তারা এইগুলোকে ধরে নিয়েছেন, এবং এগুলোতে আপনারা ভালো ফল পাবেন। এখান থেকে আমরা ভাই বোন, তাদের সঙ্গে রিলেশনশিপ, চেষ্টা, কোয়ালিটি, হাতের কাজ, দক্ষতা, পরাক্রম, বলবত্তা, এই সমস্ত বিষয়গুলো দেখব। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা দ্রেক্কান আছে, তার নাম হচ্ছে সোমনাথ দ্রেক্কান। তো
তো সোমনাথ দ্রেক্কান থেকে জাতক বা জাতিকার অ্যাডিকশন বা হচ্ছে গিয়ে তার মধ্যে যৌনতা কিরকম, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। দ্রেক্কান কুণ্ডলী থেকে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে সাহস এবং উৎসাহ। এই কতটা সে আগ্রহী কোনো একটা কাজ করতে। একটা মানুষ এসে বললো যে আমি ব্যবসা করব, দেখো তো ব্যবসাটা সাকসেসফুল হবে কিনা। তো এই ব্যবসাটা সাকসেসফুল হওয়ার জন্য তার যে অ্যাক্টিভিটি দরকার সেটা কতটা, সে ব্যাপারটাকে উদ্ধার করতে চায় কিনা, সেই ব্যাপারটা, এগুলো আমরা দেখবার চেষ্টা করব। এরপরে আমাদের হচ্ছে চতুর্থাংশ কুণ্ডলী বা তুর্যাংশ কুণ্ডলী। তো এখান থেকে আমরা বিচার করব কি, ভাগ্য, সুখ, স্থাবর সম্পত্তি এবং গৃহ। এ বাদ দিয়েও আমরা সন্তানের শুভ অশুভত্ব, মানসিক শান্তি, শিক্ষার বেসিক লেভেল, এগুলোও চতুর্থাংশ কুণ্ডলী থেকে বিচার করব। D4 কুণ্ডলী। এর সঙ্গে সঙ্গে মনের রাস্তা, অর্থাৎ মনটা বেসিক্যালি কেমন, এই মানুষটা আমার বন্ধু হতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা চতুর্থাংশ কুণ্ডলী থেকে বিচার করব। এরপরে হচ্ছে সপ্তাংশ কুণ্ডলী। সপ্তাংশ কুণ্ডলী ইন্ডিকেট করে সন্তান প্রাপ্তি এবং বংশধারা। পুত্র কন্যা পরবর্তী জন্ম, বিয়ের পরে কি রেজাল্ট হতে পারে, এই সমস্ত আমরা D7 কুণ্ডলী থেকে বিচার করব। খেয়াল রাখতে হবে, এই যে এখানে পুত্র কন্যা পৌত্র এই সমস্ত সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের কন্টিনিউইটি, বিবাহিত জীবন টিকবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা সপ্তাংশ কুণ্ডলী থেকে বার করবার চেষ্টা করি। এবার হচ্ছে গিয়ে নবাংশ কুণ্ডলী, ভীষণ গুরুত্বপূর্ণ কুণ্ডলী। এখানে আমাদের 22তম নবাংশ আছে, সরি 64 নম্বর নবাংশ আছে। দ্রেক্কানের ক্ষেত্রে একটা দ্রেক্কান আছে, তার নাম হচ্ছে 22 নম্বর দ্রেক্কান। নবাংশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 64 নম্বর নবাংশ। আমাদের রয়েছে পুষ্কর নবাংশ। তো নবাংশ কুণ্ডলী, এটার ক্ষেত্রে দেখুন আমরা লিখেছি প্রথম পরিপূরক কুণ্ডলী। পরিপূরক মানে হচ্ছে মূল কুণ্ডলীর মতোই নবাংশ কুণ্ডলীর থেকেও বিচার করতে হবে। মহর্ষি পরাশর বলেছেন যে কোন গ্রহ যদি মূল কুণ্ডলীতে বলবান না হয়ে নবাংশ কুণ্ডলীতে বলবান হয়, তাহলেও সেই গ্রহকে বলবান হিসেবেই ট্রিট করতে হবে। তাহলে কোন গ্রহের কেমন অবস্থা সেটা আইডেন্টিফাই করবার জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে নবাংশ কুণ্ডলীতে তার বলবত্তা কেমন রয়েছে। নবাংশ কুণ্ডলী আমাদের পার্টনারশিপকে ডিনোট করে। এটা মেইনলি আমাদের সংসার, বিবাহ, দম্পতি ইত্যাদি বিষয়কে দেখায়। তবে মূল জন্মকুণ্ডলী থেকে যা যা বিচার করা সম্ভব সেই সমস্ত কিছু আমরা নবাংশ কুণ্ডলী থেকেও বিচার করতে পারি। বিচারের ধারা, বিচারের পদ্ধতি প্রায় একই রকম। দশাংশ কুণ্ডলী ভীষণ গুরুত্বপূর্ণ কুণ্ডলী। এখানে আমরা কর্ম কর্ম, পেশার ধারা, পেশার প্রকৃতি, পেশার সাফল্য, পদমর্যাদা, পদের উন্নতি হওয়ার সম্ভাবনা, কর্মজীবন কেমন কাটবে, কর্মজীবনের স্প্যান কতটা হবে, সারা জীবন রিটায়ারমেন্ট অবধি চাকরি করতে পারবে কিনা, চাকুরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, কর্মক্ষেত্রে কত শত্রু থাকবে, এই কর্মক্ষেত্র ওরিয়েন্টেড বিষয়গুলোকে আমরা বাঁচবো বা দেখব। এরই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়কে দেখব, সেটা হচ্ছে পাস্ট কর্মা, অর্থাৎ এই মানুষটার জীবনে কর্মা কি ছিল, অর্থাৎ এই মানুষটার প্রারব্ধ কি আছে। এই প্রারব্ধের বিচার কিন্তু আমরা দশাংশের লগ্ন থেকে করব। দ্বাদশাংশ কুণ্ডলী, এইটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা কুণ্ডলী। বাবা মাকে বিচার করব আমরা, পূর্বজন্মের অবস্থা বিচার করবার চেষ্টা করব, বংশধারা, এর হচ্ছে গিয়ে জীবন বা নাতি নাতনি পরবর্তী প্রজন্ম এগুলো কেমন থাকবে, সেই বিষয়গুলোকে আমরা এখান থেকে বিচার করব। এরই সঙ্গে সঙ্গে এর কোয়ালিটি অফ ডিএনএ, এর জিন কেমন, এই লোকটার জিন উন্নত কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা এর ওই দ্বাদশাংশ থেকেই বিচার করব। দ্বাদশাংশ কুণ্ডলী থেকে কর্ম বিচার করবারও একটা ধারা রয়েছে।
দ্বাদশাংশ কুণ্ডলিতে কোন গ্রহ কি অবস্থায় রয়েছে, সেখান থেকে কর্মা বিচারের একটা ট্রেন্ড সেটা আমাদের ক্ষেত্রে রয়েছে, আমরা শিখব। এরপর হচ্ছে কলাংশ কুণ্ডলী, অ্যাকচুয়ালি ওটা কলাংশ কুণ্ডলী, চন্দ্রের 16 কলার নামে কলাংশ কুণ্ডলী বা ষোড়শ অংশ কুণ্ডলী। এখান থেকে আমরা বিচার করব অস্থাবর সম্পত্তি, অর্থাৎ আমার যে লিকুইড মানি সেটা বিচার করব, সাধারণ সুখ এবং সমৃদ্ধি বিচার করব, টাকা পয়সা জমাতে পারবো কিনা, টাকা পয়সা রাখার টেন্ডেন্সি সেটা রয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে কোনো মানুষ অল্পে সুখী, কোনো মানুষের প্রচুর আছে কিন্তু সুখ নেই, কোনো মানুষ টাকা পয়সা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারে না, কোনো মানুষ সুখী হয়েও দুঃখ খুঁজে বার করবার চেষ্টা করে, আবার কোনো কোনো মানুষ দুঃখের মধ্যেও সব সময় হাসি মুখে থাকবার চেষ্টা করে। এই বিষয়গুলো আমরা কিন্তু ষোড়শাংশ কুণ্ডলী থেকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব। এরপর হচ্ছে বিংশাংশ কুণ্ডলী বা 20 ভাগের 1 ভাগ, এটার নাম হচ্ছে উপাসনাংশ কুণ্ডলী। এইটা আমাদের আধ্যাত্মিক চেতনা, মানসিক শক্তি, আরাধনার ফল, ইনটিউশন পাওয়ার, মেডিটেশন করবার ক্ষমতা, ইষ্ট দর্শনের কোয়ালিটি, সেইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। বিংশাংশ কুণ্ডলী থেকে আমরা ইষ্ট দেবতা খুঁজে বার করতে পারি। বহু মানুষের ক্ষেত্রে তারা এসে জানতে চান যে ইষ্ট দেবতা আমার কি হবে, অর্থাৎ আমি কোন দেবতার পুজো করব, কোন দেবতার দীক্ষা নেব, কোন গুরুর কাছ থেকে দীক্ষা নেব, এই বিষয়গুলি আমাদের বিংশাংশ কুণ্ডলী থেকে দেখতে পাবো আমরা। এবং বিংশাংশ কুণ্ডলী বলে দেবে যে আমি কেমন গুরুর শিষ্য, আমি কোন গুরুর কাছ থেকে শিষ্যত্ব প্রাপ্ত হয়েছি, সেই বিষয়টা আমাকে বলে দেবে আমার বিংশাংশ কুণ্ডলী। গুরুর নাম বলবে না, কিন্তু গুরুর কোয়ালিটি বলে দেবে। আজকে একটি ছেলে আমাকে ফোন করেছে, ফোন করে একজন ভদ্রমহিলার নাম বলেছে, তো বলছে আমি ওনার শিষ্য, আমি ওনার কাছ থেকে দীক্ষা নিচ্ছি। তো শুনে আমি হাসবো না কাঁদবো এটা আমি ঠিক করে আর উঠতে পারছি না। হ্যাঁ, তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, বেশ করেছো। তো এবার আমাকে বলছে যে এই অ্যাস্ট্রোলজি শিখতে কিরকম কি টাকা পয়সা লাগবে, কটা ক্লাস করাবেন, কতক্ষণ লাগবে। আমি বললাম এখানে হচ্ছে কি ওই সমস্ত হিসেব করে আমার কাছে অ্যাস্ট্রোলজি শিখতে পারবে না, তার থেকে বেটার তুমি শিখো না, কারণ এখানে হচ্ছে কি অত হিসেব করে আমি শেখাতে পারি না, আমি খুবই কম পড়াই আর তার জন্য অনেক বেশি টাকা নিই। তো ছেলেটা খুব দুঃখ পেয়েছে, ছেলেটা কারণ রেফারেন্সে এসছে, তো তারপরে এত হিসেব করছে। তাই বললাম যার কাছ থেকে তুমি বলিনি না, আমি মনে হচ্ছে যার কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো সেই দীক্ষাদায়ী তিনি তো হচ্ছেন গন্ডগোলে, তুমি আবার অন্য কিছুর গন্ডগোল খুঁজে বার করে কষ্ট পাচ্ছ কেন? তো বিংশাংশ কুণ্ডলী বলে দেবে যে আপনার আরাধ্য দেবদেবী কেমন হবে, আপনি কার আরাধনা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার গুরুর প্রকৃতি সেটা কেমন হবে। এরপরে আমরা আসবো চতুর্বিংশাংশ কুণ্ডলী, ভীষণ ইম্পর্টেন্ট কুণ্ডলী, কারণ হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এডুকেশন বিচার করব। আমাদের যা ক্লায়েন্ট আসে কম বেশি 30% হচ্ছে এডুকেশন নিয়ে আসে, হেলথ নিয়ে আসে কমই মানুষজন, প্রফেশন নিয়ে আসে 20% মতো, আর 40% অ্যাপ্রক্সিমেটলি আসে বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে। তো এইরকম হচ্ছে কি আমাদের মোটামুটি আহ বিচারের যে ট্রেন্ড, অর্থাৎ কি ধরনের মানুষ আমাদের কাছে আসবে, তারা হচ্ছে এই টাইপের প্রবলেম নিয়ে আসবে। আর 2 to 5% লোক তারা আসেন মামলা মোকদ্দমা উটকো ঝামেলা এই সমস্ত নিয়ে। তো চতুর্বিংশাংশ কুণ্ডলী শিক্ষায় সাফল্য এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে, এবং পড়াশোনার ক্ষেত্রে কিভাবে আরো ডেভেলপ করা যেতে পারে, কোন দিকে মানুষটা চাকরি করবে, কোন দিকে মানুষটার চাকরি হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এবার এই ক্ষেত্রে হার্ড ডেস্টিনি যেটা, সেটা হচ্ছে ধরুন মৃত্যুর কথা, আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডেস্টিনি বা ফেট বা লাক যাই বলুন না কেন, সেটা কিন্তু এরকম ফিক্সড থাকবে না। এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা হচ্ছে গিয়ে তার চেষ্টা, তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তার কারণে এই পড়াশুনোর ধারা, পড়াশুনোর মানসিকতা এগুলো চেঞ্জ হবে। কোন স্কুলে পড়লো, স্কুলের
কোয়ালিটি কিরকম, স্কুলে ভালো পড়া হচ্ছে কিনা, বন্ধু বান্ধব কেমন পেলো, টিচার কেমন পেলো, এই সমস্ত বিষয়গুলো ডিপেন্ড করবে যে এর পড়াশোনাটা কোন দিকে যাবে, কিভাবে হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে পড়াশুনো, এডুকেশন, এখানে যে তার ডেভেলপমেন্ট, এটা কিন্তু সেই অর্থে হার্ড ডেস্টিনি নয়। এবার আমরা চলে আসব সপ্তবিংশাংশ বা নক্ষত্রাংশ কুণ্ডলিতে। নক্ষত্রাংশ কুণ্ডলী অ্যাকচুয়ালি আমাদের শারীরিক সামর্থ্য, দুর্বলতা, এগুলোকে ইন্ডিকেট করে, এবং শরীরের কোন অংশ বেশি দুর্বল হতে পারে সেটা আমরা বুঝতে পারি। তাহলে নর্মাল কুণ্ডলীর মতোই সপ্তবিংশাংশ একটা কুণ্ডলী। তারপর হচ্ছে ত্রিংশাংশ কুণ্ডলী। এটা হচ্ছে কুণ্ডলী অফ সিন। সিন মানে হচ্ছে দুঃখ, কষ্ট, ক্লান্তি, ক্লেশ, এই সমস্ত বিষয়গুলোকে আমরা সপ্তবিংশাংশ কুণ্ডলী থেকে, ত্রিংশাংশ কুণ্ডলী থেকে বিচার করব, যে কোন দিক থেকে ক্ষতি হতে পারে, কে ক্ষতি করেছে। একজন এসে আপনার কাছে এসে বলল যে আমার তো ক্ষতি করেছে মনে হচ্ছে, এবার কে ক্ষতি করেছে তাকে আপনি খুঁজে বার করবেন কি করে? সেইটা করবার জন্য আপনাকে ত্রিংশাংশ কুণ্ডলী জাজ করতে হবে। ত্রিংশাংশ কুণ্ডলীর মধ্যে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্ত্রী চরিত্র বিচার। তো এখানে আমার একটা আহ সংশয় আছে। চরিত্র, স্ত্রী চরিত্র, পুরুষ চরিত্র বলে কোনো চরিত্র হয় না। এই ক্ষেত্রে চরিত্র বিচার করা যেতে পারে। তাহলে চরিত্র ভালো, চরিত্র মন্দ, কোন সময় চরিত্র ভালো, কোন সময় চরিত্র মন্দ, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা যেতে পারে এই ত্রিংশাংশ কুণ্ডলীর মাধ্যমে। একটা মানুষ, সে সারা জীবন ঠিকঠাক থাকলো, 60 বছর বয়সে সে এসে প্রেমে পড়লো, হতেই পারে এরকম হচ্ছে। আমার কাছে উদাহরণ আছে, উইদাউট উদাহরণ এগুলো তো বলা সম্ভব না। 64 ইয়ার্স অফ এজে এসে সেই ভদ্রমহিলা বলছেন আমার কি কোনো ঠিকঠাক বন্ধু হবে। তিনি হাজবেন্ডের সঙ্গে সেপারেশন করে নিয়েছেন এবং তারপরে তিনি বলছেন আমার কি কোনো ঠিকঠাক বন্ধু হবে। এরপরে আমাদের হচ্ছে অক্ষ বেদাংশ, খ বেদাংশ। তো খ বেদাংশ কুণ্ডলী আমাদের জেনারেল ডেস্টিনিকে ইন্ডিকেট করে, সাধারণ শুভাশুভত্ব, সেটাই আমরা খ বেদাংশ কুণ্ডলী থেকে দেখি। এই কুণ্ডলীগুলোর ক্ষেত্রে ভাবের অধিপতি রয়েছে। এখানে ভাব মানে হচ্ছে এই যে 40টা ভাগ, এই 40টা ভাগের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা অধিপতি রয়েছে। এই প্রত্যেকটা অংশের যে আলাদা আলাদা অধিপতি, তাদের দেবতা রয়েছে, তাদের দেবতার যে কোয়ালিটি, তার উপরে ডিপেন্ড করে এই 40টা ভাগের প্রত্যেকটা ভাগ কি রেজাল্ট দেবে, কি উন্নতি দেবে। এরপরে রয়েছে অক্ষ বেদাংশ কুণ্ডলী D45। সেটা জাতক বা জাতিকার চরিত্র এবং ব্যবহারকে নির্দেশ করবে। জাতক বা জাতিকার চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স এবং বিহেভিয়ার। যেরকম হচ্ছে কি আমরা আরুরা লগ্ন থেকে দেখি যে এর বাহ্যিক বিহেভিয়ার, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স কেমন হতে পারে। আরুরা লগ্ন হচ্ছে একটা জৈমিনী কনসেপ্ট, জানবেন আপনারা আস্তে আস্তে। তো আরুরা লগ্ন থেকে আমরা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, অ্যাটিটিউড, এই বিষয়গুলো দেখি। বাহ্যিক বিহেভিয়ার, মানুষের সঙ্গে অন্য মানুষ বাইরে থেকে তাকে কিভাবে দেখে, সেই বিষয়গুলো আমরা আরুরা লগ্ন থেকে দেখতে পাই। এরপরে হচ্ছে ষষ্ঠী অংশ। এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় পরিপূরক কুণ্ডলী। কেউ কেউ এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কুণ্ডলী বলেছেন, কিন্তু ষষ্ঠী অংশ কুণ্ডলীতে জন্ম সময় যদি 30 সেকেন্ড হয়, জন্ম সময় যদি 30 সেকেন্ড হয়, সেই ক্ষেত্রেও ঘর পাল্টে যেতে পারে। ব্যাপারটা কিরকম? আমাদের হচ্ছে গিয়ে 60 ভাগের 1 ভাগ। তাহলে একটা লগ্নের জন্য টাইম থাকে মোটামুটি, প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে আমাদের টাইম যেটা, সেটা হচ্ছে 2 ঘন্টা, অ্যাপ্রক্সিমেট টাইম হচ্ছে 2 ঘন্টা। তাহলে এইটাকে যদি 60 ভাগে ভাগ করা হয়, তাহলে এই ক্ষেত্রে এক একটা ভাগের মধ্যে টাইম আসবে, সেটা হচ্ছে মাত্র 2 মিনিট। তাহলে এই ক্ষেত্রে 2 মিনিটের পরিবর্তনের ক্ষেত্রেই, 2 মিনিট যদি আমরা পরিবর্তন দেখতে পাই, তাহলে পরেই এখানে কিন্তু লগ্ন পুরোপুরি পাল্টে যাবে। তাহলে এখানে আমরা লগ্নকে যদি আমরা 4টে ভাগ করে নিই, তাহলে সেই ক্ষেত্রে লগ্নের 7.5 ডিগ্রি করে এক একটা ভাগ যদি বেরোয়, তাহলে ষষ্ঠী অংশ কুণ্ডলীর যে প্রত্যেকটা ভাগের যে 7.5 ডিগ্রি করে ডিভিশন করা হয়,
তাহলে তার এক ভাগ আমরা এখান থেকে বার করতে পারবো, এবং সেই ডিভিশনটা হচ্ছে 30 সেকেন্ডের ডিভিশন। অর্থাৎ জন্ম সময় যদি 30 সেকেন্ডের তফাৎ হয়, তাহলে পরেই আমরা জাতকের কুণ্ডলী সেপারেট করে ফেলতে পারবো। 2 মিনিটের পার্থক্য হলে পরে তো কথাই নেই, 2 মিনিটের পার্থক্য হলে আমরা সুন্দরভাবে জাতকের জন্মকুণ্ডলী বিচার করতে পারবো। কিন্তু পার্থক্য যদি অনেক কম হয়, সেই ক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা ধীরে সুস্থে শিখবো। ষষ্ঠী অংশ কুণ্ডলী হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পরিপূরক কুণ্ডলী। এখানে অনেকগুলো ব্যবহার রয়েছে। সেটা হচ্ছে গ্রহদের বলবত্তা, এটা ভীষণভাবে বিচার্য। তারপরে এটার থেকে আমরা সাধারণ শুভাশুভত্ব বিচার করতে পারি। এই D60 কুণ্ডলীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিপূরক কুণ্ডলী বলা হচ্ছে। অর্থাৎ D60-র ভ্যালু এটা কি, অর্থাৎ D60-র যে ভ্যালু সেটা কিন্তু অন্যান্যদের থেকে অনেক বেশি। কেন বেশি সেটা আমরা আসছি আরেকটু পরেই। এখানে আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে জন্ম সময় সংশোধন, অর্থাৎ যাকে আমরা বলি বিটিআর বা বার্থ টাইম রেকটিফিকেশন। এটা আমরা কিছুটা D60 কুণ্ডলীর সাহায্যে করতে পারি। তবে ব্যাপারটা যে খুব পারফেক্টলি হয় এই ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমার বার্থ টাইম রেকটিফিকেশন নিয়ে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, যে এই বার্থ টাইম রেকটিফিকেশন প্রসেস এটা হচ্ছে একটা পার্শিয়ালি গিমিক, অর্থাৎ যেটা দিয়ে মানুষের সামনে একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করা হয়। কারণ আমরা যখন বিচার করি তখন দশা সাপেক্ষে গ্রহরা অ্যাক্টিভ হয়, এবং ট্রানজিট গ্রহ আর দশা অধিপতি গ্রহ তাদের রিলেশনশিপ আমরা বার করবার চেষ্টা করি, এবং সেখান থেকে ফল বিচারের চেষ্টা করি। এই যে বার্থ টাইম রেকটিফিকেশনের যে সিস্টেম গুলো রয়েছে, সেই সিস্টেম গুলো কিন্তু সবসময় 100% অ্যাকিউরেট নয়। এবার তার কারণে আমাদের বার্থ টাইম রেকটিফিকেশন করলেই যে পারফেক্ট বার্থ টাইম পেয়ে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং ন্যায্য সিদ্ধান্ত হচ্ছে না, এবং সত্যি সত্যিই হচ্ছে না। আমি আর কি ব্যাপারটা প্রমাণ করতে পারবো যে বার্থ টাইম রেকটিফিকেশন করবার পরেও যে প্রেডিকশন সেগুলো পারফেক্ট আসছে না। একদম সূত্রে ফেলে প্রেডিকশন করা হচ্ছে, কিন্তু সেই প্রেডিকশন পারফেক্ট হচ্ছে না। D60 থেকে এরপরে যেটা করা যাবে সেটা হচ্ছে জন্ম সময় বিচার, সরি জন্ম সময় সংশোধনের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যমজ সন্তানের বিচার। টুইন বেবিকে কি করে আমরা ডিফারেন্সিয়েট করব সেটা আমাদের D60 কুণ্ডলী বলে দেবে। তাহলে এইগুলো আমাদের মোটামুটি ষোড়শ বর্গ। ষোড়শ বর্গের আগে আমরা পড়েছিলাম ষড়বর্গ। ষড়বর্গের মধ্যেই এগুলো রয়েছে। ষড়বর্গের মধ্যে রয়েছে মূল রাশিচক্র, হোরা কুণ্ডলী, আর রয়েছে দ্রেক্কান, সপ্তাংশ, নবাংশ আর ত্রিংশাংশ। এইটা হচ্ছে আমাদের ষড়বর্গ কুণ্ডলী, মানে ছয়টা। ষট মানে হচ্ছে ছয়, ছটা বর্গ কুণ্ডলী, সেটা হচ্ছে ষড়বর্গ। তবে বর্তমান যুগে আমাদের ষোড়শ বর্গ সামনে রেখেই কাজ করা উচিত। স্পেশালি দশাংশ, নবাংশ, সপ্তাংশ, ত্রিংশাংশ এগুলো আমাদের অবশ্যই দেখা উচিত। আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠী অংশটা হচ্ছে মাস্ট। এবার ষষ্ঠী অংশকে নিয়ে আমরা কেন এত লাফালাফি করছি বা কেন আমরা এত মাতামাতি করছি? এবার আমাদের কিছু অন্যান্য বর্গকুণ্ডলীও পড়তে হবে, যার মধ্যে প্রথমেই রয়েছে পঞ্চমাংশ বর্গকুণ্ডলী। এটা হচ্ছে D5। এটা কিন্তু পরাশর বলে যাননি। পরাশর এই D5 কুণ্ডলীর কথা কিছুই বলেননি, এটা পরবর্তীকালে তৈরি করা হয়েছে। এরপরে হচ্ছে ষষ্ঠাংশ। ষষ্ঠাংশ মানে হচ্ছে D6, আর ষষ্ঠী অংশ মানে হচ্ছে D60। ষষ্ঠাংশ থেকে ত্রুটি, ঋণ, অর্থনৈতিক বাধা বিপত্তি এগুলোকে বিচার করা হয়। তার সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা হয় রোগ প্রবণতা। বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একটা জাতক জন্মগ্রহণ করলো, কিছুদিন পরেই দেখা গেল যে তার একটা জটিল রোগ রয়েছে। এই যে জটিল রোগ বা যে কোনো রোগ, এটা যে এই জন্ম থেকে আসার সঙ্গে সঙ্গেই ভোগ করতে শুরু করলো
এটা কিন্তু হওয়া উচিত নয়। আমাদেরকে আমরা আমাদের বেদাঙ্গ জ্যোতিষে সবসময়, বা আমাদের যে সাধারণ বৈদিক জ্যোতিষ যাকে আমরা বলি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, সেখানে পূর্বজন্মকে মানা হয়। তাহলে ষষ্ঠী অংশ আমরা অনেক সময় দেখি যে একজন জাতক, তার বয়স হচ্ছে 10 বছর, হঠাৎ জানা গেল যে সেই বাচ্চাটার একটা খুব জটিল রোগ হয়েছে। তাহলে এই যে হঠাৎ জানা গেল খুব জটিল রোগ হয়েছে, তাহলে তার তো পাপ পুণ্যের হিসেব হয়নি, তাহলে তার হঠাৎ করে এত বড় রোগ হলো কেন? তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে পূর্ব জন্মের যে প্রারব্ধ, সেইটা তার মধ্যে এসছে। তাহলে পঞ্চমাংশ এবং ষষ্ঠাংশ থেকে আমরা ত্রুটি, ঋণ, রোগ প্রবণতা এবং প্রারব্ধ, অর্থাৎ এটা প্রারব্ধ কর্মের ফল কিনা সেই বিষয়টাকে আইডেন্টিফাই করতে পারি। এরপর রয়েছে অষ্টাংশ, এটা হচ্ছে D8 কুণ্ডলী। এটা হচ্ছে ইন্ডিকেট করে আঘাত, দুর্ঘটনা, মৃত্যু, শারীরিক সমস্যা। অষ্টাংশ কুণ্ডলিতে লগ্ন, সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং লগ্নের সাপেক্ষে মূল জন্মকুণ্ডলীর অষ্টমেশ কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবার হচ্ছে একাদশাংশ। একাদশাংশ মানে হচ্ছে লাভ অংশ, D11। এটা ইন্ডিকেট করে অপ্রত্যাশিত আয়, বিনা পরিশ্রমের আয়, দালালি, ফাটকা, এই ধরনের যে আয়, সেটা ইন্ডিকেট করে একাদশাংশ। এবার আমাদের একটা জিনিস পড়তে হবে, যার নাম হচ্ছে বিংশ পাক বল। বিংশ পাক বল যেটা, এটা প্রত্যেকটা কুণ্ডলীর বলবত্তাকে নির্দেশ করে, কুণ্ডলীর ভ্যালু কতটা। বিংশ পাক বল প্রত্যেকটা কুণ্ডলীর গুরুত্ব নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে D1 চার্টের বিংশ পাক বলের মান হচ্ছে 3.5, অর্থাৎ 20-র মধ্যে 3.5 কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে D1 চার্ট করবে। D2-র কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র 1, D3 সেটাও মাত্র 1, D4 কুণ্ডলী তো অতিরিক্ত কম, 0.5, D7 অতিরিক্ত কম, 0.5, D9 এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে এসে কিন্তু বিংশ পাক বল হয়ে গেছে 3। তাহলে এটাকে পরিপূরক কুণ্ডলী হিসেবে ট্রিট করা যায়। তারপরে চলে এসছে D10। D10 এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এখানে কিন্তু একে কোনোভাবেই D10 কে সেই লেভেলের গুরুত্ব দেওয়া মুশকিল। কিন্তু তাহলেও যেহেতু কর্মা বিচার করা হয়, প্রারব্ধ বিচার করা হয়, পূর্বজন্ম বা বর্তমান জন্মের কর্মের ধারা বিচার করা হয়, তার জন্য D10 কুণ্ডলী গুরুত্বপূর্ণ। দ্বাদশাংশ কুণ্ডলী, যেখান থেকে আমরা বিচার করব আমাদের পিতা মাতা, তাকেও 0.5 দেওয়া হচ্ছে। এবার হচ্ছে D16 কুণ্ডলী। আপনারা খেয়াল করে দেখুন D16 থেকে আমরা কি বিচার করেছি। D16 থেকে আমরা বিচার করেছি অস্থাবর সম্পত্তি, সাধারণ সুখ এবং সমৃদ্ধি। তাহলে এই D16 কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি বিচারের ক্ষেত্রে বর্গ কুণ্ডলীতে 2 নাম্বার দেওয়া হয়েছে, এটা মহর্ষি পরাশর দিয়েছেন। D20 বিংশাংশ কুণ্ডলী বা উপাসনাংশ কুণ্ডলী, এর নাম্বার হচ্ছে 0.5 মাত্র, তাহলে এর গুরুত্ব বড়ই কম। D24 শিক্ষা, ভীষণ ইম্পর্টেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু এখানেও 0.5 মার্কস দেওয়া হয়েছে। D30 অর্থাৎ যে কুণ্ডলী থেকে আমরা রোগ ভোগ, সুখ দুঃখ, কষ্ট, সুখের ঘাটতি, কষ্টের বৃদ্ধি, এই সমস্ত ক্যালকুলেট করেছিলাম, সেটা হচ্ছে D30। এবার হচ্ছে D40। D40 আমরা নাম দিয়েছিলাম খ বেদাংশ কুণ্ডলী। তাহলে খ বেদাংশ কুণ্ডলীতে নাম্বার হচ্ছে 0.5, তার মানে এরও কিন্তু গুরুত্ব কম। D45 অর্থাৎ অক্ষ বেদাংশ, অক্ষ বেদাংশ কুণ্ডলী। অক্ষ বেদাংশ কুণ্ডলীর ক্ষেত্রে আমাদের বিংশ পাক বল হচ্ছে 0.5, তাহলে D60-তে আমরা গিয়ে পাচ্ছি 4। তাহলে দেখুন লগ্ন থেকেও, অর্থাৎ D1 চার্টের থেকেও, নবাংশের থেকেও D60-র গুরুত্ব কিন্তু বেশি, কারণ এখানে বিংশ পাক বলে মাত্র বাকিদের থেকে এ কিন্তু অনেকটাই বেশি পেয়েছে। এর পরে রয়েছে D1,
তারপরে রয়েছে D9, তারপরে রয়েছে D16। তাহলে কোন গ্রহ কতটা গুরুত্বপূর্ণ, কোন চক্র, কোন বর্গকুণ্ডলী কতটা গুরুত্বপূর্ণ, তার একটা ধারণা আমরা পেলাম। এই ভ্যালুটা ইন্ডিকেট করবে যে এই কুণ্ডলীটাকে কতটা বেশি গুরুত্ব দিতে হবে। হতেই পারে একটা কুণ্ডলী খুব খারাপ রয়েছে, তাহলে সেই কুণ্ডলীটার কারণে কোন জায়গাটা স্পেশালি ডিস্টার্ব হতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। ধরে নেওয়া যাক কোনো একটা জাতক বা জাতিকার D9 কুণ্ডলিতে লগ্নটা ভীষণভাবে পীড়িত, তাহলে আমি তখন হচ্ছে গিয়ে দেখে নেব মূল জন্ম কুণ্ডলিতে সপ্তম ভাবের অধিপতি তার কি অবস্থা। যদি আমরা দেখি যে সপ্তম ভাবের অধিপতিও পীড়িত রয়েছে, তাহলে এই মানুষটা কিন্তু সমস্যায় রয়েছে এবং এই মানুষটা পুরোপুরি বিশ্বাসযোগ্য হচ্ছে না। যদিও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে রাহুর একটা বিশাল ইম্প্যাক্ট রয়েছে। তো যাই হোক, মোটামুটি বিংশপাক বল সম্পর্কে আমাদের পড়াশুনো হলো। এবার আমরা একটুখানি বলুন যে এই পর্যন্ত বোঝা গেল কিনা, আর বোঝা গেলেও না গেলে কতটা গেল, আর বোঝা গেলে পরে ঠিকঠাক ভাবে গেল কিনা। এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন? স্যার বলছি অষ্টমের পরে একাদশ কেন বললেন স্যার? নবম দশমটা তো বললেন না। অষ্টমাংশের পরে যে নবাংশ বা দশাংশ, সেটা হচ্ছে কি আমাদের তো বিংশপাক বলের সারণীতেই বিংশপাক বলের সারণীতে আমাদের রয়েছে যে এখানে হচ্ছে গিয়ে 7-এর পরে হচ্ছে গিয়ে 9 আছে, তাহলে D6 আর D8 এর মধ্যে আছে, তাহলে সেটা হচ্ছে পরাশরী ডিভিশন নয়। মহর্ষি পরাশর যে ডিভিশন করেছেন সেই ডিভিশনে উনি মাত্র 16 রকম ডিভিশনের কথা বলেছেন। আচ্ছা ঠিক আছে। স্যার সোলমেট কোন ঘর থেকে দেখ, মানে বেশ কিছু ক্লায়েন্ট আছে আমার কাছে যে আমার ওয়াইফ কি আমার সোলমেট? সোলমেট মানে কি আত্মার আত্মীয়? জানি না স্যার, মানে বেশিরভাগই মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে থাকে, হয়তো এক্সকিউজ খোঁজে, আমি জানি না, কিন্তু তাদের প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ কি আমার সোলমেট। এই ইভেন জায়গাটা আমার ওয়াইফেরও এই একই প্রশ্ন, আমি কি তার সোলমেট। এই জায়গাটাতে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো না এই কুণ্ডলীগুলো দিয়ে। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমাদের হচ্ছে গিয়ে ওই আহ কোনো একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের পারফেক্টলি বিয়ে হবেই কিনা সেইটা বার করবার কিছু রুলস আছে। সেই রুলসটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই মানুষটা এই মানুষটার সঙ্গে কতটা সোলমেট, এই ব্যাপারটাকে আমরা বার করতে পারবো। কিন্তু এখানে যদি আমাদেরকে বার করতে হয় তাহলে আমাদেরকে D9 চার্ট দেখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ওই সুখ বিচার করবার জন্য D16 চার্ট দেখতে হবে। দেখার স্যার পদ্ধতি হচ্ছে কি ওভারল্যাপিং ওরিয়েন্টেড। আপনারা ওভারল্যাপিং এর প্রচুর ভিডিও পাবেন, একটুখানি দেখে নেবেন যে কোনো ইয়ের মধ্যে, যে কোনো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে পরেই ওভারল্যাপিং এর ভিডিও পেয়ে যাবেন। ব্যাপারটা বুঝে নিতে হবে, আর না হলে আমরা তো ওভারল্যাপিং করাবোই। আর কারোর কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, D60 কি বিবাহের ক্ষেত্রে কি একবারে কি দেখা উচিত, মানে বিবাহের ক্ষেত্রে স্যার? শুনুন, একটা গ্রহ আপনার দেখে মনে হলো যে মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে। আজকে একটা বাচ্চার কুণ্ডলী দেখলাম, তার লগ্নে তুলা লগ্ন, শনি আর মঙ্গল রয়েছে। তাহলে বাচ্চার খুব জেদি চঞ্চল হওয়া উচিত, উচিত ছিল তো। কিন্তু বাচ্চা একটুও জেদি নয়, বাচ্চা একটুও চঞ্চল নয়, বাচ্চা শান্ত এবং পড়াশোনায় বিশাল। তাহলে শনি এবং মঙ্গল অবস্থান করবার কারণে বাচ্চার মধ্যে চাঞ্চল্য আসা উচিত ছিল। তা আমি আর কি দেখলাম, বৃহস্পতি এর ক্ষেত্রে তুলা লগ্নের 6th হাউসে রয়েছে। তো তুলা 6th হাউসে বৃহস্পতি, তা আমি আর কি ব্যাপারটা বুঝলাম যে 6th হাউসে যে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি এর লগ্নে শান্তি এনে দিতে পারবে না। তো কেন বাচ্চাটা শান্ত? তখন হচ্ছে গিয়ে আমি নবাংশ কুণ্ডলী দেখলাম। নবাংশ কুণ্ডলীতে দেখে আমার মনে হলো না কোনো দিক থেকে যে এই বাচ্চাটা শান্ত।
তখন D60 কুণ্ডলিতে গিয়ে দেখলাম যে এর বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে, আর চন্দ্র সে হচ্ছে মীন রাশিতে পড়েছে। তাহলে চন্দ্র মীন রাশিতে পড়লে পরেও মানুষ অত শান্তশিষ্টই হবে। চন্দ্র মীন রাশিতে পড়বার কারণে জাতকের আহ জাতক মানে বাচ্চাটা সে শান্তশিষ্ট। আর তার সঙ্গে আমি দেখলাম যে বৃহস্পতিটা হচ্ছে তুঙ্গ ক্ষেত্রস্থ হয়ে রয়েছে D60 চার্টে। তাহলে এই যে D60 চার্টে বৃহস্পতি তুঙ্গ হয়ে থাকলো, তাহলে বৃহস্পতির একটা সলিড ইম্প্যাক্ট এটা এই মানুষটার চার্টের উপরে পড়বে। এবং এই যে চার্টের উপরে পড়লো, তাতে করে কিন্তু চার্টে অর্থাৎ এই যে কর্কটে বৃহস্পতি রইল, তার যে ইম্প্যাক্ট, তার কারণে কিন্তু মানুষটা অটোমেটিক্যালি শান্ত হবে। তাহলে বৃহস্পতিকে আমরা ষষ্ঠে দেখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বৃহস্পতিকে দেখলাম যে D60 চার্টে তুঙ্গ হয়ে রয়েছে। তাই তাই ডি তাই D60 চার্টে প্রলয়বাবু আপনার আনমিউট হয়ে যাচ্ছে বারবার। মিউট করে দিয়েছি স্যার। তো আনমিউট ব্যাপারটাকে বন্ধ রাখতে হবে, মিউট করে রাখতে হবে। D60 চার্ট থেকে আমরা বার করতে পারি গ্রহদের বলবত্তা কেমন রয়েছে। তাহলে এতদিন ধরে আমরা D60 চার্টটা কেন দেখিনি? কারণ হচ্ছে গিয়ে D60 চার্টে এত কুইক ফ্ল্যাকচুয়েশন হয়, এত দ্রুত লগ্ন চন্দ্র এরা পাল্টে যায়, আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায় যে কোন গ্রহ কোথায় রয়েছে। তাই জন্য আমরা D60 চার্টকে অত ডিটেলে সহজে দেখতে চাই না। বাট কখনো কখনো আমরা অবশ্যই দেখি, এবং যখনই আমাদের বিচার গুরুত্বপূর্ণ বিচার হয় তখন অবশ্যই আমরা D60 চার্ট দেখি। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ, ওই D10 চার্টের ভ্যালুটা এত কম কেন? এটা তো পড়াশোনা করে গেছেন, উনি D10 চার্টের ভ্যালুটা কম করেছেন। যেটা ভীষণ গুরুত্বপূর্ণ D24, সেখানেও তিনি অনেক কম করেছেন, 0.5। আচ্ছা। হুম। পরবর্তীকালে বেশ কিছু জ্যোতিষবিদ তারা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা চার্টকে ইকুয়াল ভ্যালুয়েশন দিয়েছেন, যে প্রত্যেকটা চার্টই সমান গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে বা কিছু কিছু মানুষের বক্তব্য এটা রয়েছে যে D1 চার্ট, নবাংশ চার্ট, এদের গুরুত্ব অনেকটা বেশি, আর D2 থেকে বাকিগুলো নবাংশটা বাদ দিয়ে তাদের গুরুত্ব অনেকটাই কম, কিন্তু প্রত্যেকের গুরুত্ব ইকুয়াল। এইটাও অনেকের ক্ষেত্রে কনসেপ্ট তারা অ্যাপ্লাই করেন, এবং সেই কনসেপ্ট যে ভুল বা খুব ভ্রান্তি আসে তা নয়। কিন্তু এই যে ডিভিশন, এই ডিভিশনটা হচ্ছে কি মহর্ষি পরাশর করে গেছেন। এবার পরাশর করেছেন না কে করেছে তাই বলতে পারবো না, কিন্তু বিষয়টা পরাশরের নামেই চলে। বোঝা গেল? মোটামুটি পরিষ্কার হলো? তাই এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বর্গ কুণ্ডলী বিচারের সূত্র। ডিভিশনাল চার্টকে কিভাবে রিড করব? ডিভিশনাল চার্ট রিড করবার ক্ষেত্রে আমাদেরকে একদম সাধারণ জন্ম কুণ্ডলীর মতো করে দেখতে হবে। এই দেখে আমরা যে ফলাদেশ করব, তারপরে আমাদের আরো কিছু অতিরিক্ত ফলাদেশের চিন্তা ভাবনা করতে হবে, আরো কিছু সূত্র, আরো কিছু তথ্য সেগুলো অ্যাড করতে হবে। কিন্তু ওভারঅল থিম হচ্ছে গিয়ে সেম। মূল জন্ম কুণ্ডলিতে আমরা যেভাবে বিচার করি, বর্গ কুণ্ডলিতেও আমরা সেভাবেই বিচার করি। রাজযোগ বা ধনযোগ বর্গ কুণ্ডলীর ক্ষমতাকে বাড়িয়ে, আর গজকেশরী যোগ যদি কোনো বর্গকুণ্ডলীতে থাকে, সেই যোগ যদি বেনিফিশিয়াল হয়, তাহলে জাতক বা জাতিকার জীবনে উন্নতির পথ অতি সহজ এবং সুগম হতে দেখতে পাওয়া যায়। স্যার এখানে একটা প্রশ্ন ছিল আমার,
গজকেশরী যোগের ক্ষেত্রে কি বৃহস্পতি আর চন্দ্র একই ঘরে বসবে? যদি এরকম হয় যে বৃহস্পতি চন্দ্রকে দেখতে পাচ্ছে, তাহলে কি সেটা গজকেশরী যোগ বলবো, নাকি এক আর জায়গায় বসলেই তবে বলবো? ওরকম নয়, আমি বলে দিচ্ছি। তো এই ধরনের যোগ, এগুলোকে খুব অসপিশিয়াস বা পবিত্র যোগ বলা হয়। এইগুলো ইন্ডিকেট করে যে জাতক বা জাতিকা ওই বিষয় বা ওই ক্ষেত্রে, নবাংশ হতে পারে, দ্বাদশাংশ হতে পারে, বিংশাংশ হতে পারে, সেই ক্ষেত্রে এই জাতক ডেভেলপ করবে। আবার নেগেটিভ যোগ থাকতে পারে, যেমন দারিদ্র যোগ, কালসর্প যোগ, বিষ যোগ, ছন্নছাড়া যোগ, অঙ্গারক যোগ, এগুলো খুব চালু যোগ, বর্তমানে এগুলো চলছে। কালসর্প আমরা বললাম। এই টাইপের ঘাতক যোগ যদি থাকে, দারিদ্র যোগ বলতে ওই রবি শুক্র যোগ বা দারিদ্র যোগ আছে, এর সঙ্গে সঙ্গে শত্রু বন্ধুনাশ যোগ, বা হচ্ছে গিয়ে অন্ধ যোগ বা বন্ধা যোগ, এই টাইপের বিষয়গুলো যদি এই বর্গকুণ্ডলিতে দেখতে পাওয়া যায়, তাহলে পরে আমরা দেখতে পাবো যে এই জাতক কিন্তু আলটিমেটলি জীবনে সেই লেভেল অ্যাচিভ করতে পারছে না। আমি কয়েকটা যোগ সম্পর্কে আপনাদের একটা ক্লাস দেব। আচ্ছা, এবার পরের কুণ্ডলিতে আমরা যাব, তার আগে একটু গজকেশরী যোগটা বলে দিই। গজকেশরী যোগ ফরমেশন হয় যদি বৃহস্পতি চন্দ্র থেকে কেন্দ্রে বলবান হয়ে অবস্থান করে। অর্থাৎ চন্দ্র যেখানে রয়েছে তার 1, 4, 7, 10 এই ঘরগুলোতে যদি বৃহস্পতি অবস্থান করে এবং বলবান হয়ে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ গজকেশরী যোগ হয়েছে বলা হয়। এবার এরকম হলো যে বৃহস্পতি চন্দ্র, তারা হচ্ছে গিয়ে দৃষ্টি বিনিময়, ক্ষেত্র বিনিময় ইত্যাদি ইত্যাদি, বা বৃহস্পতির সঙ্গে চন্দ্রের খুব ক্লোজ রিলেশনশিপ হলো, সেটাকে জীবযোগ্য বলা হয়। কিন্তু গজকেশরী যোগ হচ্ছে চন্দ্র থেকে বৃহস্পতি কেন্দ্র স্থানগত হবে, 1, 4, 7, 10 এই 4টে ঘরের মধ্যে থাকবে। আমরা পরবর্তী রুলে চলে আসি। এই জায়গাটা হচ্ছে গিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপীড়িত লগ্ন সূত্র। বর্গকুণ্ডলিতে অপীড়িত, কোন রকম দৃষ্টি বর্জিত, কোন রকম দুঃখ বর্জিত বর্গ যদি থাকে, লগ্ন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, এরকম ধরে নিতে হবে। এবার একটা বিষয় হচ্ছে গিয়ে লগ্ন পীড়িত নয়, এর মানে কিন্তু দেখে নিতে হবে যে লগ্নের ত্রিকোণেও কোনো অশুভ গ্রহ নেই, লগ্ন কোনোভাবেই কোনো দিক থেকে পীড়িত নয়। আরেকটা জিনিস এখানে আমি বলবো, কোনো একটা যোগ, যে কোনো যোগ, সেই যোগ জন্মকুণ্ডলিতে আছে, মানে D1 চার্টে, আর সেই যোগ কোনো আরেকটা বর্গকুণ্ডলিতে আছে, সেটা ধরুন নবাংশে থাকতে পারে, দ্বাদশাংশে থাকতে পারে, অক্ষবেদাংশে থাকতে পারে, যেখানে খুশি থাক, দুটো সেম যোগ দেখতে পাওয়া যাচ্ছে দুটো কুণ্ডলিতে, তাহলে ওই যোগ কিন্তু এই জাতকের জীবনে ভীষণ এফেক্টিভ হবে। এবং ওই ঘটনার সাপেক্ষে, অর্থাৎ ওই বর্গকুণ্ডলী যে ঘটনাকে ইন্ডিকেট করে, সেই ঘটনার সাপেক্ষে ওই যোগ এফেক্টিভ হবে। যেরকম ধরুন একজন মানুষের হচ্ছে গিয়ে রাহু আর শুক্র যোগ আছে, রাহু আর শুক্র যোগ তৈরি হয়েছে জলতত্ত্বে মূল জন্মকুণ্ডলীতে, তাহলে আমরা ধরে নিতে পারি যে একটু অল্প চারিত্রিক সমস্যা সৃষ্টি হতে পারে। এইবার যখন হচ্ছে গিয়ে আমরা দেখলাম নবাংশ কুণ্ডলিতেও রাহু আর শুক্র যোগ তৈরি হয়েছে, এবং এটা ষষ্ঠে তৈরি হয়েছে। ষষ্ঠ মানে হচ্ছে শত্রুতা, ষষ্ঠ মানে হচ্ছে ঝামেলা, অশান্তি। মূল জন্মকুণ্ডলিতে এই একই যোগ তৈরি হয়েছে চতুর্থে বা কোনো একটা ঘরে, ধরে নিচ্ছি চতুর্থে। চতুর্থ মানে গৃহ, চতুর্থ মানে মা, চতুর্থ মানে বাড়ির পরিবেশ, চতুর্থ মানে প্রতিবেশী, চতুর্থ মানে আশেপাশের মানুষজন কিংবা বন্ধু। তাহলে এই সমস্ত কোনো মানুষের সঙ্গে শুক্র, মানে আমার স্ত্রী, মানে যে লোকটা চার্ট দেখছি তার স্ত্রী, তার কিছু রিলেশনশিপ ক্রিয়েটেড হতে পারে, এবং তার কারণে এই মানুষটার সাধারণ জীবন সেটা শত্রুতাগ্রস্ত বা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্ভবত এটা আমাদের রুলস এর মধ্যে নেই, বাট তাহলেও এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইবার হচ্ছে গিয়ে ভাব কারক গ্রহ। এই
রুল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু বিশেষ গ্রহ কিছু কিছু বিশেষ স্থানে ভীষণ ভালো ফল দেয়। যেমন যে কোনো বর্গকুণ্ডলিতে বুধ অষ্টম ভাবে সাধারণত শুভ ফলদাতা হিসেবে ট্রিট করা হয়। মঙ্গলকে কোনো বর্গকুণ্ডলিতে ষষ্ঠ ভাবগত হলে পরে শুভ ট্রিট করা হয়। শুক্রকে দ্বাদশ ভাবগত হলে শুভ ট্রিট করা হয়। শুক্র বিশেষ করে যদি নবাংশে দ্বাদশ ভাবগত হয় তাহলে এটাকে শুভ বলা হয়। শনি যদি D8 কুণ্ডলিতে অষ্টম ভাবগত হয় তাকে শুভ হিসেবে ট্রিট করা হয়। তবে আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি যে এই রুলগুলো যে সব সময় কার্যকরী হয় তা কিন্তু নয়, বাট খেয়াল রাখতে হবে। নেক্সট রুল বলছে যদি কোনো যোগ তৈরি হয়, যদি কোনো যোগ বর্গকুণ্ডলিতে তৈরি হয়, সেই যোগ বা সেই যোগ রিলেটেড দশা অন্তর্দশায় সেই যোগ শুভ ফল দেবে। এবার আমরা সাধারণত মূল নক্ষত্র দশা ক্যালকুলেট করি, বিংশোত্তরী দশা আমরা ক্যালকুলেট করি, কিন্তু এই বিংশোত্তরী দশা দশাংশ কুণ্ডলী সাপেক্ষ করা যায়, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করি না। যদি আমরা করি সেই ক্ষেত্রে আমরা এক্সাক্ট টাইম অফ প্রফেশন, এক্সাক্ট টাইম অফ সার্ভিস, এক্সাক্ট টাইম অফ জব চেঞ্জ, প্রফেশনাল হ্যাজার্ডস এগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যেমন একটা উদাহরণ হচ্ছে গিয়ে নবাংশ কুণ্ডলিতে যদি গজকেশরী যোগ থাকে তাহলে ওয়েলদি এবং স্পিরিচুয়াল স্পাউস পাওয়া যাবে। কিন্তু এই সমস্যা বা এই উন্নতি, এই যোগের রেজাল্ট সেটা আমরা কখন বেশি পাবো? সেটা চাঁদের দশা অন্তর্দশা অথবা বৃহস্পতির দশা অন্তর্দশায় এই প্রভাবটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ স্পিরিচুয়াল ইনক্লিনেশন এইটা দেখতে পাওয়া যাবে কবে? এটা দেখতে পাওয়া যাবে যখন চন্দ্রের দশা অথবা বৃহস্পতির দশা আসবে। তাহলে বোঝা গেল এটা। 5 নম্বর রুল বলছে কোনো একটা গ্রহ যদি 6, 8, 12 ভাবে অবস্থান করে এবং কোনো একটা ডিভিশনাল চার্টে সেখানেও ওই 6, 8, 12-তে অবস্থান করে, তাহলে সেই গ্রহের দশা অন্তর্দশা সেই গ্রহের ফল সেটা শুভ হওয়া বেজায় মুশকিল। এবং ওই ডিভিশনাল চার্ট যে বিষয়কে নির্দেশ করে সেই বিষয়ে ওই গ্রহটা অবশ্যই ঋণাত্মক ফলদাতা হয়। কিরকম? আমি দেখলাম আমার জন্মকুণ্ডলিতে মূল যে জন্মকুণ্ডলী সেখানে শুক্র দ্বাদশে আছে, মূল জন্মকুণ্ডলিতে শুক্র দ্বাদশে আছে, আর ত্রিংশাংশ কুণ্ডলিতেও শুক্রকে আমি পেলাম দ্বাদশে। ত্রিংশাংশ কুণ্ডলী রোগ ব্যাধি জরা কষ্ট এই সমস্ত দেয়। তাহলে ওই ত্রিংশাংশ রিলেটেড যে বিষয়গুলো সেখানে কিন্তু শুক্র রিলেটেড পীড়া সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে শুক্র রিলেটেড পীড়া মানে হচ্ছে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, শারীরিক দুর্বলতা হতে পারে, কোনো কারণে মহিলা সংক্রান্ত কারণে যশ হানি হতে পারে। এই ধরনের বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরের রুল বলছে 6 নম্বর রুল, যদি কোনো একটা গ্রহ জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী অথবা D60 কুণ্ডলী, D60টাকে বাদ দিয়ে দিচ্ছি কারণ ওখানে লগ্ন বার করা যায় না, তাই D1 অথবা নবাংশ কুণ্ডলীতে যদি কোনো একটা গ্রহ দুস্থানগত হয়, তাহলে যদি কোনো একটা গ্রহ জন্ম কুণ্ডলিতে বা নবাংশ কুণ্ডলিতে দুস্থানগত হয়, দুস্থান মানে আপনারা জানেন যে 6, 8, 12 ত্রিক ক্ষেত্র দুস্থানগত হয়, এবং সেই গ্রহ খেয়াল রাখবেন, এবং সেই গ্রহ যদি কোনো বর্গকুণ্ডলিতে লগ্নে বসে থাকে তাহলে সেই বর্গকুণ্ডলী কিন্তু অ্যাফ্লিক্টেড হয়, অর্থাৎ সেই বর্গকুণ্ডলী থেকে শুভ ফল প্রাপ্তি
বাধাপ্রাপ্ত হয়। তাহলে আরেকবার বলি, এটা জন্ম কুণ্ডলী অথবা নবাংশ কুণ্ডলীতে কোনো গ্রহ যদি দুস্থানগত হয় এবং সেই গ্রহ যদি কোনো বর্গকুণ্ডলীতে লগ্নগত হয়, তাহলে সেই বর্গকুণ্ডলীর সুফল সেটা কিন্তু পাওয়া বেশ কঠিন হয়। বর্গোত্তম লগ্ন যেমন কি? বর্গোত্তম মানে হচ্ছে মূল কুণ্ডলিতে অর্থাৎ D1 কুণ্ডলিতে, জন্ম কুণ্ডলিতে যেখানে আছে ওই বর্গকুণ্ডলিতেও সেখানেই আছে। তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যেমন ধরুন কারোর কর্কট লগ্ন, আবার নবাংশেও কর্কট লগ্ন, তাহলে নবাংশে লগ্নটা বর্গোত্তম হয়েছে। কারোর একজনের বৃষ লগ্ন, আবার দশাংশেও বৃষ লগ্ন, তাহলে দশাংশ লগ্ন বর্গোত্তম হয়েছে। তাহলে এই দশাংশ দশাংশ লগ্ন বর্গোত্তম হওয়ার কারণে দশাংশ ওরিয়েন্টেড সাকসেস এইটা কিন্তু জাতক পাবে। জাতক কর্মজীবনে দ্রুত সাফল্য লাভ করবে এবং সহজেই সাফল্য লাভ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর রুল। এটা আমাদেরকে বুঝতে হবে, মুখস্থ করতে হবে। আজকে আমি চেষ্টা করব এগুলোকে দিয়ে দেওয়ার। তো আমাদের 7 নম্বর রুল পর্যন্ত পড়া থাক, আমাদের বেশি কমপ্লিকেটেড করে লাভ নেই, বাকিগুলো আমরা পরে করব, পরের দিনকে আমরা বাকি রুলগুলোকে করব। এবার আমাকে একটু বলুন, আপনাদের যদি আবারও কোনো প্রশ্ন সৃষ্টি হয়ে থাকে তাহলে সেগুলো। D1-এ হ্যাঁ, যদি মনে করুন জুপিটার মানে এক্সাল্টেড হয়েছে, জুপিটার লগ্ন সে এক্সাল্টেড D1-এ, হ্যাঁ, এবং সেটাই কিন্তু D9-এ গিয়ে হুম, ওই এক্সাল্টেড কিন্তু সে ষষ্ঠ ঘর বা অষ্টম ঘরে বসে আছে। হুম। তাহলে কি জুপিটারটা এখানে মানে ভালো হিসেবে ধরবো না খারাপ? এটা হচ্ছে কি কোন বর্গকুণ্ডলী দেখছেন তার উপরে ডিপেন্ড করবে। যদি ধরুন এটা নবাংশ কুণ্ডলী দেখি, তাহলে নবাংশ কুণ্ডলীতে বৃহস্পতিকে অষ্টমস্ত হলে পরে তার থেকে আমরা কিন্তু বিরাট শুভ ফল পাবো না। তো এইটা এইভাবেই আমাদেরকে দেখতে হবে। বুঝা গেল? স্যার বলবো? হ্যাঁ, বুঝেছি স্যার। হ্যাঁ, বলুন। তো বলছি, একটু আগে বললেন না যে D1 বা D9 চার্টে যে কোনো গ্রহ যদি দুস্থানগত হয়, আর সে উম, গ্রহটা যদি যে কোনো ডিভিশনাল চার্টে লগ্নগত হয় না লগ্নপতি হয়, মানে কোনটা? মানে ধরুন ওই লগ্নগত, লগ্নে বসে আছে ওই গ্রহটা, লগ্নগত, সেটাও হ্যাঁ লগ্নে অবস্থান করে। মানে লগ্নপতি লগ্নগত, ক্ষতি লগ্নে, হলো, তাই তো? হ্যাঁ লগ্নে অবস্থান করে রয়েছে। হুম। তারপরে আর কোনো কারোর প্রশ্ন? আচ্ছা, এখানে একটা স্যার, বিষয় খেয়াল, আমি হ্যাঁ বলুন। বলছি এখানে যে রুল গুলো, অনেকগুলো রুল করালেন 7টা, তার মধ্যে সব থেকে বেশি কোন রুল গুলো অ্যাপ্লিকেবল, মানে যেটা যাই কুণ্ডলী দেখার সময় বেশি পরিমাণে মিলে? বুঝতে পারিনি। মানে এখানে যে 7টা রুল বললেন, ওই 7টা রুলের মধ্যে সবগুলো কি
সব চার্টের জন্য ভালোভাবে অ্যাপ্লিকেবল হয়, মানে ঠিকঠাক রেজাল্ট আসে না, নাকি? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জ্যোতিষ এমন একটা শাস্ত্র যেখানে এই থাম্ব রুল গুলো সবসময় কাজ করবে না। এইটা মাথায় রাখতে হবে আপনাকে। এবং প্রচুর সময় প্রচুর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আহ, যে রুল আমাদেরকে দেওয়া হয়েছে সেই রুল কাজ করছে না। গ্রহের কারকতা সময়ের সাথে সাথে ক্ষেত্রের সাথে সাথে পরিবর্তিত হয়। এটা দেখে বুঝে আপনাকে বিচার করতে হবে। যেমন আমরা কেতুকে একবার বলবো যে কেতু হচ্ছে ইনঅ্যাক্টিভ, আবার এই কেতুকেই আমরা কখনো কখনো বলে ফেলবো যে কেতু হচ্ছে হাইপার অ্যাক্টিভ। কেতু কোনো একজন মানুষের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে, আবার এই কেতুই কিন্তু কোনো একজন জাতক বা জাতিকাকে পঙ্গু করে ফেলতে পারে। প্যারালাইসিস হয়ে যাওয়া একটা ব্যাপার আমরা জানি। তো এই যে প্যারালাইসিস হয়ে যাওয়া সিচুয়েশন, সেখান থেকে মুক্তির একটা সম্ভাবনা, সেটা কেতুর থেকে আমরা পেতে পারি। আবার এই প্যারালাইসিসের ফলে বিকৃতি, সেটাও আমরা কেতুর থেকে পেতে পারি। তাই এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কিন্তু সবসময় আপনার থাম্ব রুল গুলো যে এক্স্যাক্টলি অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু হবে না। আর কিছু? স্যার, হ্যাঁ, কিছু মানে কি, মানে হয়তো আহ, হয়তো আজকে ক্লাস রিলেটেড না, কিন্তু আপনি যে পরীক্ষা নিয়েছিলেন, হ্যাঁ, 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 এবং এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি সেই প্রশ্নগুলোর সঙ্গে রিলেটেড, কোনো আপত্তি নেই, কিন্তু যে প্রবলেমটা তৈরি হয়ে গেছে হয়তো আমাদের অনেকের মধ্যেই, যে এখন যখন ক্লায়েন্ট দেখছি আর কিছুই মিলছে না। না, ওই এটা যে হবে না। কয়েকদিন ধরে অ্যানালিসিস করেছি, বিভিন্ন ভাবে মেলানোর চেষ্টা করেছি স্যার, পুরো ঘেঁটে গেছি। তো একটা না, যদি আপনি সেশন নেন, এখন তো মোটামুটি আমরা সবাই প্রশ্নপত্র জমা দিয়ে দিয়েছি, তো একটা যদি সেশন নেন অ্যাটলিস্ট একটা বা দুটো প্রশ্নপত্রের ওপরে, এবং তার উত্তরগুলো ডিসকাস করেন, তো মানে খুবই ভালো হয়। এটা আমরা করব, এটা তো আমাদের করতেই হবে। তো মোটামুটি আমরা হচ্ছে গিয়ে আরেকটু আলোচনা করে নিই, আর আরেকটু পড়াশোনাটা এগিয়ে যাক, তারপরে হচ্ছে গিয়ে আমরা এটা স্টার্ট করব। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যে এই প্রশ্নপত্র যদি আমাকে পরীক্ষা দিতে বলা হতো, তাহলে হয়তো আমি একদম মানে নিঃসন্দেহে ফেল করে যেতাম। আর আপনারা যে পরীক্ষা টরীক্ষা দিয়েছেন অতি কষ্ট করে, এটা একটা বিরাট প্রশংসার বিষয়। এবং সবাই দেননি, যারা পাঠিয়েছেন, তারা যে পাঠিয়েছেন এটা মানে যথেষ্ট প্রশংসনীয় বিষয় যে আপনারা সাহস করে এটা দিয়েছেন। এবং এর জন্য আপনাদের একটা বড়সড় ক্রেডিট অবশ্যই প্রাপ্য। স্যার, আপনি আমি কেন পারবেন না এটা আপনার বিনয়। আমি কেন এই- আমার জায়গায় হচ্ছে গিয়ে বহু তাবর তাবর জ্যোতিষ বিশারদ, তারা হচ্ছে গিয়ে আহ শুয়ে পড়বে। এই এই 7টা কোশ্চেন হচ্ছে গিয়ে ধরিয়ে দিলে পরে তারা হচ্ছে গিয়ে একদম মানে জাস্ট শুয়ে পড়বে, আর কিছু না। স্যার, হ্যাঁ, বলছি কি আমি তো এখনো পাঠাইনি, আপনি বললেন যে কটা দিন আরো টাইম দিয়েছেন, তো 15 তারিখ পাঠিয়ে পর্যন্ত। দেবো? 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের মধ্যে পাঠিয়ে দেবো তো? একদম একদম। ঠিক আছে, ঠিক আছে। হুম। স্যার পাঠাতে হবে নাকি? হ্যাঁ, বুঝলেন স্যার, যে নাম্বারটার কথা বলেছিলেন একটা, যেগুলো পাঠানো শুনতে পাচ্ছি। বলছেন স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? না, যুদ্ধ চলছে তো, ভয়ঙ্কর আওয়াজ। বলছি, ও এখানে একটু সমস্যা হচ্ছে অবশ্য। ঠিক আছে আচ্ছা, স্যার, কন্টিনিউ করুন, আমি পরে শুনছি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? না না স্যার, আপনি বলেছিলেন না যে একটা ডকের মতো বানিয়ে দেবো, যেটাতে কোশ্চেন মানে আমরা আনসার গুলো দিতে পারবো, এমসিকিউ প্যাটার্নের কোন আনসার। হ্যাঁ, সেটা তো এখনো বানানো হয়নি, আর আমি তো সময় পাচ্ছি না। ওটারই কথা
সৌমেন বাবু, তো আমি চেষ্টা আই করেছি, থিঙ্ক ওইটাই বলছিলেন। সব বানিয়েছি, কিন্তু তার মধ্যে হচ্ছে কি আর এগুলোকে তোলা হয়নি। এই হলো আর কি ব্যাপার, মানে শুরুটা করেছি কিন্তু কমপ্লিট আচ্ছা, করা তাহলে আমরা সামনার নাম্বারে কি পাঠিয়ে দেবো? আপনি একটা নাম্বারও দেবেন বলেছিলেন যেখানে আপনি গ্রুপে পাঠিয়ে দেবেন। হুম, গ্রুপে পাঠালে কোনো অসুবিধা নেই। স্যার ওই যে আপনি গুগলে সিট করবেন বলছেন, মানে গুগল ডকে মানে হয়তো একটা এক্সেল যেখানে আমরা আনসার গুলো জাস্ট ইনপুট দেবো, কিন্তু আনসারের জন্য আপনি রেখেছেন কিছু মার্কস মাত্রই, এক্সপ্লেনেশনের উপরেও তো আপনি মার্কস রেখেছেন, হ্যাঁ, সেই explanation টা তো এক্সপ্লেনেশন গুলো আমাদের- কপি পেস্ট হবে? একদম একদম, এটা হচ্ছে গিয়ে ওখানে কপি পেস্ট করা যাবে না, ওইখানে আপনাকে হচ্ছে কি ওটা আপনাকে লিখে দিতে হবে। তো যাই হোক, যেভাবে পাঠিয়েছেন আপনারা অনেকেই পাঠিয়েছেন পিডিএফ করে ছবি তুলে, তো সেগুলো ঠিক আছে, আমি ওগুলো জাজ করে দেবো। আর ভালোই হবে, পরীক্ষা খুব সুন্দর হচ্ছে, এটা মোটামুটি নিঃসন্দেহে বলা যায়। স্যার অফিস ছুটি নিয়ে দিয়েছি, ভালোই লেগেছে স্যার। হ্যাঁ, আপনাদের এফোর্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে জবরদস্ত। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের শনিবার দিন মিটিং হচ্ছে, শনিবার মানে 6, শনিবার মানে পরশু, পরশু দিন রাত্রি 9:30 থেকে আমাদের মিটিং হচ্ছে। আমি আপনাদের প্রত্যেককে পাঠিয়েছি, দেখবেন জুম লিংক, সেই লিংকে মিটিং হবে কনফারেন্সের জন্য। মোটামুটি 18ই ফেব্রুয়ারি কনফারেন্সের ডেটটা ফাইনাল। তো 18ই ফেব্রুয়ারি O2 হোটেলে আমাদের কনফারেন্স হচ্ছে। তো এই বিষয়ে আরেকটু ডিসকাশন, কিরকম কি ফিজ হবে, কিরকম কি করতে হবে, কি হবে, তো সেটা হচ্ছে গিয়ে আমরা ওই পরশু দিনকে হচ্ছে ডিসকাস করব। আর এই বিষয়ে আপনাদেরও যদি কোনো মতামত থাকে, সেগুলোকে হচ্ছে গিয়ে আমরা নেব, নিয়ে ব্যাপারটাকে কংক্রিট করতে হবে। তাহলে শনিবার দিন সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তো ভালো থাকুন সবাই, আর কি। গুড নাইট স্যার, Good নমস্কার। night. গুড নাইট। Good night. Right, sir.